নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটি আমি গতকালই বানাতে পারতাম, কিন্তু বানাইনি। তার কারণ আপনারা সারাদিন ধরে টিভি দেখে ক্লান্ত হয়ে গেছেন, সবাই টিভির পর্দায় চোখ রেখেছিলেন। তো রাতের বেলা আর বিব্রত করতে চাইনি আপনাদেরকে। আপনারা ইতিমধ্যেই ফলাফল জানেন। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে টিএমসি 29টা, বিজেপি 12টা এবং কংগ্রেস বা ইন্ডিয়া জোট 1টা। এবার এটা নিয়ে একটু বিশ্লেষণ করি কি হয়েছে। তার কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের টপ মোস্ট মিডিয়া চ্যানেলগুলো পুরো মানে টিএমসি কে 20 তো অনেক পরের ব্যাপার, 2-1টা চ্যানেল বাদ দিয়ে মানে 20 নিচেই রেখেছিল সব। আর জনপ্রিয় চ্যানেলগুলোই তাই 14, 15, 18 এরকম। আর বিজেপি কে প্রায় 28টার মতো দিয়ে দিয়েছিল, 28, 25, 24, 26। যাই হোক, কিছু কারণ তো রয়েছে যেটার জন্য পুরো প্রেডিকশনটা উল্টো হয়ে গেছে। প্রথমত, মমতা ব্যানার্জির ফেস ভ্যালু আগের মতোই রয়েছে, তার জনপ্রিয়তায় খুব একটা বেশি ভাটা পড়েনি। সে প্রতিটা বিধানসভা ভিত্তিক গেছেন, বক্তব্য রেখেছেন, মানুষের কাছে অ্যাপিল করেছেন, তো সেটা মানুষ গ্রহণ করেছে। এক। দ্বিতীয়ত, অভিষেক ব্যানার্জি, এই গোটা প্ল্যানিংটা যেটা হয়েছে, আপনি ব্রিগেড সমাবেশ করে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করা, র্যাম্পের মধ্যে হাঁটিয়ে দেওয়া, 300 মিটার র্যাম্প বানানো ব্রিগেডের প্রথম। এতটা কমার্শিয়াল ব্রিগেডের আগে খুব কম মানুষ দেখেছে, মানে পুরো ইভেন্ট ম্যানেজমেন্টকে ম্যানেজ করানো হয়েছে। তো সেখানে 42 জনের নাম ঘোষণা করে দেওয়া, অটোমেটিক ওখান থেকে একটা প্রচার করে দেওয়া। যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা খুব বেশি হলে দিন 7 বা দিন 3 আগে জানতো তাদের নাম ঘোষণা হবে, তাদেরকে ডেকে নেওয়া হয়েছে। দলের অন্যান্য লোককে টেরি পেতে দেয়নি ঠিকঠাক, তাই অনেকেই ট্যাফও করতে পারেনি যে আমার একে পছন্দ না, আমার ওকে পছন্দ না। তার আগেই সাংগঠনিক রাজটা নিজের হাতে তুলে নিয়েছিল, যেখানে অন্যান্য বা যেরকম আমার একে ব্যাপার নেই, আমার ওকে ব্যাপার নেই, নিজস্ব যে একটা ব্যক্তিগত ইমেজকে বা স্পর্ধাকে কাজে লাগানো হতো, ক্ষমতাকে, সেটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তৃণমূলের বা মমতা ব্যানার্জি আবেগের সাথে অভিষেক ব্যানার্জি একটি অবয়ব দান করেছে, সেটা হচ্ছে প্রযুক্তিগত জায়গা থেকে। সে একটা কাঠামো দিয়েছে দলকে। আইপ্যাকের দুর্দান্ত পরিকল্পনা, প্রত্যেকটা প্রার্থীর পিছনে যথারীতি গবেষণা হয়েছে। কিছু প্রার্থী রয়েছে যারা প্রথিতযশা বা আগে থেকেই থাকতো ওখানে বা তারা দাঁড়াবে সবাই জানে, সেই সব জায়গাগুলো বাদ দিয়ে প্রতিটি জায়গায় বিশ্লেষণ করা হয়েছে, বিচার করা হয়েছে, গবেষণা করা হয়েছে, তারপর তাদেরকে সেখানে রিক্রুট করা হয়েছে। অভিষেক ব্যানার্জি আস্তে আস্তে যেই জায়গাটা করে নিয়েছেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে তার নির্দিষ্ট এরিয়া ফিক্স করে দিয়েছেন যে আপনার কাজ বলা, আপনার কাজ মানুষের সামনে দাঁড়ানো, আপনি নায়ক, কিন্তু ছবির পরিচালনা করার দায়িত্বটা বা চিত্রনাট্য লেখার দায়িত্বটা অভিষেক ব্যানার্জি নিয়ে নিয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জি প্রথম থেকে যে পরিকল্পনাগুলো করেছিল তার মধ্যে একটা ছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই জায়গাটা জবের থেকে হিন্দু মুসলিম তাস খেলাটা শুরু করেছিল বিজেপি, তার আগেই বাঙালিদেরকে বঞ্চিত করা হচ্ছে, এই জায়গাটা মানুষের মনে ঢুকিয়ে দিয়েছিল অভিষেক ব্যানার্জি। হিন্দু মুসলিম তাস খেলার আগেই হিন্দু এবং মুসলিমকে একই বন্ধনীতে রেখে বাঙালি করে দেওয়া হয়েছে, যেটা আমরা আদতেও তাই। এবং একটা পরিষ্কার জায়গা তুলে ধরা হয়েছে মানুষের মনে, যে ওখানে যখন হিন্দু মুসলিমের যে বাইনারিটা করার চেষ্টা করেছিল বিজেপি, এখানে করা হয়েছে যে বাঙালিদেরকে বঞ্চিত করা হচ্ছে, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, বাংলাকে অপমান করা হচ্ছে। তো বাংলার যে সেন্টিমেন্ট সেটাকে সুড়সুড়ি দিয়েছিল এবং সেটাতে 100% সফল হয়েছে অভিষেক ব্যানার্জি। তাই যত মানে মুসলিম ভোট তো বলতে পারেন টিএমসির দিকেই ছিল। অভিষেক ব্যানার্জি বারবার দাবি করেছে আমাদের দিকে রয়েছে সংখ্যালঘু ভোট, সেটা নিয়ে চিন্তা নেই। 2-1 জায়গায় কিছু ব্যক্তিগত পরিচিতির জায়গা থেকে হয়তো কিছু ভোট এদিক ওদিক হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টোটাল সংখ্যালঘু ভোটটাই ছিল। তার সাথে হিন্দু ভোট চলে গেছে টিএমসির থেকে, কেবলমাত্র এই একটা বাইনারির জন্য, যে বাঙালিদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই জায়গা থেকে। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে 100 দিনের কাজের টাকাটা। যখন দুর্নীতিকে ইস্যু করে মানে ক্রমাগত বলা হয়েছে যে অনেক দুর্নীতি হয়েছে, এর জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ, যেখানে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বলছে একটা ফোন করব টাকা চলে আসবে। তো সেই জায়গাটা থেকে অভিষেক ব্যানার্জি তাদের মুখটাকে ব্যবহার করেছে, বিভিন্ন ভিডিও প্রচার হয়েছে, তাদেরকে ভিলেন বানানো হয়েছে যে দেখুন এরা বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করছে, বিজেপি থেকে এরাও আর বাঙালি নেই। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, এবং যেই কাজের টাকা আটকে রাখাতে তৃণমূলের উপর মানুষ খেপেছিল। আর জবে মমতা ব্যানার্জি বললো ঠিক আছে পারিশ্রমিকটা আমি দিয়ে দেবো পশ্চিমবঙ্গ সরকারের থেকে, পুরো খেলাটা রাতারাতি উল্টে যায়। তার কারণ ওই কাজের টাকাটা কতটা ইম্প্যাক্ট ছিল সেটা ওই সময় পয়লা বৈশাখ বা তারপর তখনকার বাজারে পড়েছে, সেটা মানে নিজের চোখে মানুষ দেখেছে কি ইম্প্যাক্ট ছিল সেই টাকাটা।
তো এটা না অনেকটাই বিজেপিকে খেলা থেকে বের করে দিয়েছিল, এটা ব্যাকফায়ার হয়ে গেছে। তো অভিষেক ব্যানার্জি যেই পরিকল্পনাগুলো করেছিল আইপ্যাকের সাথে, সেই জায়গাগুলোতে দারুণভাবে সফল হয়েছে। বিশেষ করে এই বাঙালি বনাম হিন্দু মুসলিমের যে লড়াইটা ছিল, সেই বাইনারিতে অভিষেক ব্যানার্জি জিতে গেছে। এবার আসি লক্ষ্মীর ভান্ডার। আপনার যদি লক্ষ্মীর ভান্ডার দেখে, আমি অনবরত ক্রমাগত বিভিন্ন আমার ভিডিওতে বলে গেছি যে লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির এমন একটা ব্রহ্মাস্ত্র যেটা দিন দিন আরো শান বাড়ছে, উজ্জ্বল্য বাড়ছে। ওটা ধার মানে 1% কমেনি বা 0.1% কমেনি, উল্টে বেড়ে গেছে। এবং এরকম হবে, এরপরে যতগুলো ভোট আসবে আপনারা দেখবেন যে কিছু ক্ষেত্রে টাকাও বাড়বে। তো এটা একটা অমোঘ অস্ত্র, যেই অস্ত্রটার জুড়ি এখনো পর্যন্ত বিরোধীরা বের করে আনতে পারেনি। 2, এবার আসি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পিছনে বিজেপি টোটাল ইনভেস্ট করেছে, তাকে প্রথম সারির নেতা বানিয়ে আনা হয়েছে। অমিত শাহ পুরোপুরি তার পাশে দাঁড়িয়েছে যে মানে যত বড় দরকার পড়বে তত বড় নেতা বানানো হবে শুভেন্দু অধিকারীকে, এরকম বলা হয়েছে। এবার কি হয়, একটা মানুষ যখন সারা দিন রাত চষে বেড়াচ্ছে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত এবং একা কুম্ভ হয়ে লড়াই করছে, বাকি সবাই সাইড লাইনে বসে আছে। সুকান্ত মজুমদার নামকা বাস্তা ছিল, নিজের জায়গা নিয়ে দ্বিতীয় দফা পর্যন্ত আটকে ছিল, তারপরে সে বেরিয়েছে। তো এই জায়গাগুলো যে আছে, এই জায়গাগুলো শুভেন্দু অধিকারীকে একা একা পুরোটা কন্ট্রোল করতে হয়েছে। এবার কি হয়েছে, ক্ষমতার চরম শিখরে থাকার পর যখন সব সিদ্ধান্ত নিজেকে নিতে হয়, কিছু ক্ষেত্রে আয়নার সামনে নিজে দাঁড়ালেও নিজের ভুলটা বোঝা যায় না। একটা ভুলে 3টে সিট হারাতে হয়েছে। দিলীপ ঘোষকে কোন অঙ্কে মেদিনীপুর থেকে সরানো হয়েছে আজও মানে আমার কাছে দুর্বোধ্য ব্যাপারটা। মানে আমি তো কেবলমাত্র গ্রুপিং ছাড়া কিছু দেখছি না। দিলীপ ঘোষ যে সংগঠনটা তৈরি করেছিল নিজের হাতে মেদিনীপুরে, সেই জায়গাটা তাকে সরিয়ে দেওয়া হলো। তারপর এমন জায়গায় দেওয়া হলো যেখানে এস এস আলুওয়ালিয়া নিজেই 2400 সামথিং ভোটে জিতেছিল। অগ্নিমিত্রা পল তার আস্থাভাজন স্নেহভাজন শুভেন্দু অধিকারী, তার সিটটা সিকিউর করার জন্যই স্যাক্রিফাইস করা হলো নাকি, এটা একটা ব্যাপার। অগ্নিমিত্রা পল ওখানে যখন গেলেন তখন অনেক দেরি হয়ে গেছে। জুন মালিয়া ধাতস্থ সেখানকার বিধায়ক, লড়াইয়ে এটে উঠলেন না। পুরনো বিজেপিরা বসে গেল, মানে নবীন আর প্রবীণের দ্বন্দ্ব একদম মানে পুরো আড়াআড়ি ভাগ হয়ে গেল, ফাটল বড় হয়ে গেল। তো সেই জায়গা থেকে ওখানে দিলীপ ঘোষ আসলেন, এস এস আলুওয়ালিয়াকে ওখান থেকে তোলা হলো। যে মানুষটা কেবলমাত্র 20 দিন 25 দিন আগে ওখানে ম্যাজিক দেখিয়েছিল, 2400 ভোটে জিতেছিল, সেই মানুষটা ওখানে যতই তারপর যেই সেট আপটা তৈরি করেছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, তার খাটনিটা বৃথা গেল। ওখানে চলে গেল দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নতুন করে ওখানে সেট আপ বানাতে হলো, যেটা অনেক কম সময়ের মধ্যে করতে হতো, যেটা সম্ভব হয়নি। মানে পরীক্ষা 2 দিন আগে গোটা বই পড়ার মতো অবস্থা। এস এস আলুওয়ালিয়াকে একদম বাঘের মুখে দিয়ে দেওয়া হলো, যেখানে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা 3.5 লক্ষ ভোটে প্রায় জিতেছিল। সেখানে গিয়ে সে যদিও দারুণ ফাইট করেছে, সম্ভবত 59,000 বা তার থেকে সামান্য বেশি ভোটে সে হেরেছে, এতটা মেকআপ দিয়েছে। তো একটা ভুলে একটা চালে 3টে হারাতে হলো, বুঝলাম না কেন করা হয়েছে। এটা শুভেন্দু অধিকারীর সাংগঠনিক কিছু ব্যর্থতার মধ্যে সব থেকে বড় সন্দেশখালী। এটা তো মানে নৈতিক হার, যেটা মোরালি বিজেপিকে অনেকটা পিছিয়ে দেওয়া উচিত আমার হিসাবে। সন্দেশখালীকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর চোখে দেখেছিল। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেখান থেকে একটা আন্দোলন হয়েছে এবং যে আন্দোলন 34 বছরের বামফ্রন্টকে ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছিল। তো অটোমেটিক্যালি একটা আশা জেগেছিল যে সন্দেশখালীকে নন্দীগ্রামের পর্যায়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু নন্দীগ্রামের পর্যায়ে নিয়ে যেতে গেলে তো ওই পরিমাণ ঘটনাটাও হওয়া চাই। শেখ শাহজাহানকে নিয়ে কোনো সন্দেহ নেই, সে বাজে লোক, সে বাজে কাজও করেছে। কিন্তু তারপর যে বাড়াবাড়িটা করা হয়েছে সেটা গিয়ে বুমেরাং হয়ে ব্যাকফায়ার হয়ে গেছে। স্টিং অপারেশন হয়েছে, মুখ থুবড়ে পড়েছে গোটা পরিকল্পনা। সত্য মিথ্যার থেকে বড় ব্যাপার, মানুষ এটা খেয়েছে, তৃণমূল ক্যাচ করেছে। পরিষ্কার ব্যাপারটাকে এনক্যাশ করে বলেছে যে বাংলার মায়েদের সম্ভ্রম ভারতবর্ষের 140 কোটি জনগণের সামনে লুটিয়ে দেওয়া হলো, মিটিয়ে দেওয়া হলো। এরা আরো বাংলা বিরোধী প্রমাণিত হলো। কিছু জায়গায় লোকাল ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল প্রচার চালিয়েছে। বেসিক্যালি তৃণমূল টেক্কা দিয়েছে প্রচারে। বিজেপি টেক্কা কি, বিজেপি ধারে কাছেও যেতে পারেনি অনেক জায়গায়। পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহল যেগুলো স্ট্রং জায়গা ছিল বিজেপির, সেসব জায়গায় গিয়ে যখন দ্রৌপদী মুর্মুর মুখকে সামনে রেখে ওরা প্রচার করেছে আদিবাসী এরিয়াগুলোতে বিজেপি, যে ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছে, ঠিক তার পরের দিন ওখানে তৃণমূল পৌঁছেছে। আবার ওটাও দেখানো হয়েছে যে নব যে সাংসদ বা লোকসভাটা নির্মিত হয়েছিল সেখানে তাকে আমন্ত্রণ করা হয়নি।
লালকৃষ্ণ আডবাণীর পাশে নরেন্দ্র মোদী বসে আছে, অথচ ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলাকে করা হয়েছে, যেটাকে তারা ইস্যু করছিল, সেই দাঁড়িয়ে আছে। তো ইস্যু পাল্টা ইস্যুর জায়গা থেকেও পুরো পয়েন্ট আউট করে করে যে আক্রমণটা তৃণমূল করেছে, ওখানে বিজেপি আটকে গেছে। এটা একটা মানে চিন্তার জায়গা হয়ে গেছে। সন্দেশখালীকে যেইভাবে রাখার চেষ্টা করা হয়েছিল তার মানে সিকিভাগও হয়নি। ইভেন সন্দেশখালী নিজেও গ্রহণ করেনি। বিধানসভার রেজাল্টে সেটা দেখা যাচ্ছে। সন্দেশখালী বিধানসভা তো তারা পিছিয়ে আছে। আপনি হাজী নুরুল ইসলামের টোটাল বসিরহাট ছেড়েই দিন, মেরুকরণ কাজ করেনি, সন্দেশখালী কাজ করেনি, তার সাথে শুভেন্দু অধিকারী প্ল্যান ঠিকঠাক কাজ করেনি, উল্টে কিছু জায়গায় ভুল হয়ে গেছে। আরো বড় সমস্যায় পড়তে হয়েছে যখন নরেন্দ্র মোদীর হাওয়া কমে গেছে। যখনই নরেন্দ্র মোদীর হাওয়া কমে গেছে তখন গিয়ে সংগঠনের যে শোচনীয় অবস্থা সেটা বেআব্রু হয়ে গেছে। বেসিক্যালি 2014 বা তার পরবর্তী 2019-এ যেটা প্রবল হাওয়া ছিল বিজেপি, ওই আবেগটা তো এবার নেই। এবার যতটুক জায়গা আবেগ নেই, ওই জায়গাটা পূরণ করতে হবে সাংগঠনিক দক্ষতায়। সেটা বিজেপির ছিল না, বা আজও তৈরি হয়নি ঠিকঠাক জায়গায়। যেই দুই জায়গাতে ছিল বা তৈরি হয়েছে, ওই দুই জায়গায় খেলে দিয়েছে তমলুক আর কাঁথি। জিতে এনেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বাকি জায়গায় সংগঠন বেআব্রু হয়ে গেছে। সৌমিত্র খাও ওই লেভেলে 2019-এ জেতার পর নিজে ঢুকতে পারেন, তারপর এবার তাকে এমন ফাইট করতে হয়েছে যে 5000 ভোটে বা তার থেকে সামান্য ভোটে জিতেছে, কেবলমাত্র সাংগঠনিক দক্ষতার অভিজ্ঞতায় জিতে গেছে। তো এই জায়গাটা বিজেপির বিরাট বড় খামতি আছে। কিছু জায়গায় নিজেদের যে ক্যান্ডিডেটরা ছিল, প্রার্থীরা ছিল, তাদের কিছু ব্যক্তিগত ইমেজ সমস্যার কারণ হয়ে গেছে। তো এগুলো সামগ্রিকভাবে কারণ। আপনি যদি দেখেন যে কুচবিহার যদি দেখেন, মানে নিশীথ প্রামাণিক যে হেরেছে 39,000 সামথিং ভোটে হেরেছে। 2019-এ ওটা 49,000 ভোটে নিশীথ প্রামাণিক জিতেছিল। তো 80 থেকে 88 বা 90,000 ভোট মেকআপ দিয়েছে তৃণমূল। আমি আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম, প্রথম দফার ভোটের পরেই, তারপর কিছুদিন আগেও বলেছিলাম যে ওই সাউথ ইন্ডিয়ার সিনেমার মতো কনভয় ওখানে পাবলিক আর খাচ্ছে না, ডাউন টু আর্থ হতে হবে। এটা একটা বড় সমস্যার কারণ ছিল। নিশীথ প্রামাণিকের আরো বড় প্লাস পয়েন্ট ছিল তৃণমূলের যে গোষ্ঠীকন্দল, ওখানকার নেতারা প্রত্যেকে মানে ক্ষমতার সর্বস্ব অধিকার করে নিতে চায়। এবার বুঝেছে যে ক্ষমতাকে যদি টিকিয়ে রাখতে হয়, ক্ষমতাকে উপভোগ করতে হয়, তাহলে ক্ষমতায় থাকাটা জরুরি। নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে বলে সবাই এক জায়গায় হয়েছে। জগদীশ চন্দ্র বসুনিয়া নিজস্ব জায়গায় সে হেভি স্ট্রং আগাগোড়াই। 2021-এর নর্থ বেঙ্গলে মানে তৃণমূল বিরোধী ওই কঠিন হাওয়াতেও সে জিতেছিল কুচবিহার মতো জায়গাতে। তো কুচবিহারে এরকম একটা ফলাফল হয়ে গেছে। আপনি যদি বালুরঘাট দেখেন, কেবলমাত্র এটা লোকসভা বলে ওই জায়গা থেকে 10,000 বা 9,500 ভোটে জিতে গেল। নাহলে যেই ফাইটটা হচ্ছিল কঠিন, এটা বিধানসভা হলে সুকান্ত মজুমদারের ফলাফল অন্য হতে পারত। লোকসভা ভোট, প্রধানমন্ত্রীত্বের ভোট ওখান থেকে বেরিয়ে গেল। জঙ্গলমহল থেকে শুরু করে আমাদের চা বাগান এরিয়াতে তৃণমূলকে নতুন করে গ্রহণ করেছে। আপনি দেখুন আলিপুর, বিজেপি জেতারই কথা ছিল, প্রায় 2 লাখের উপরের মার্জিন ছিল, সেখান থেকে 86,000-এর কাছাকাছি নেমে এসছে, বা 1 লাখ সামথিং নেমে এসছে। পাহাড়ে আমি বলেছিলাম আপনাদেরকে যে পাহাড়ে যেভাবে ধস নামে ওভাবে ভোটে ধস নামবে, নেমে গেছে। জলপাইগুড়িতে 1,84,000-এর ব্যবধান ছিল 2019-এ, 2024-এ ওটা 86,000-এ দাঁড়িয়েছে, প্রায় 90,000 ভোট মেকআপ হয়ে গেছে। তবে জলপাইগুড়িতে তৃণমূলকে আবার নতুন করে ভাবতে হবে। নমশূদ্র ভোট নিয়ে জলপাইগুড়িতে পরিকল্পনা করলে এই জ্বালা আরো বাড়বে, বিধানসভাগুলো এফেক্টেড হবে 2026-এ গিয়ে। এটা নতুন করে ভাবতে হবে তৃণমূলকে সাংগঠনিক জায়গা থেকেও কিছু জায়গায় ভাবতে হবে। বিজেপির তো খামতি আছে, নর্থ বেঙ্গলে নতুন করে ভাবতে হবে। কিছু জায়গায় তো সমস্যা আছে, যেরকম নমশূদ্র কমিউনিটির ভোটটা নিয়ে একটা সমস্যা আছে। দ্বিতীয় সমস্যা, আপনার প্রোডাক্টে যখন 42-এ আপনি 29টা সিট জিতে যাচ্ছেন এ বাজারেও, তারপর নর্থ বেঙ্গলে যখন হারছেন আপনি, তখন তো আপনাকে বুঝতে হবে যে প্রোডাক্টে কোনো সমস্যা নেই, সেলসম্যানের সমস্যা আছে, ওই জায়গাগুলো ধরতে হবে। এতটা তো আকাল মনে হয় পড়েনি যে নেতা খুঁজে পাওয়া যাবে না তৃণমূলের ক্ষেত্রে। আর নাহলে এটা হতে পারে যে দুর্নীতির চাপে নেতা আছে কিন্তু সামনে আনা যাচ্ছে না, চলছে না, বা বাজারে খাবে না, এটাও হতে পারে। তবে বিজেপির খামতিগুলো যেগুলো আছে, সন্দেশখালী যেই ধাক্কাটা দেওয়ার দিয়ে দিয়েছে, ওটা মেকআপ হয়নি। আমি আপনাকে আসনগুলো ধরে ধরে কিছুটা বলে দিচ্ছি। বালুরঘাট তো বললাম, এবার আসুন ব্যারাকপুরে। অর্জুন সিংকে কোন অ্যাঙ্গেল থেকে শুভেন্দু অধিকারী দিলেন বুঝতে পারলাম না। যেই অর্জুন সিং তৃণমূলে ছিল, অর্জুন সিংকে না দিয়ে বিধায়ক পার্থ ভৌমিককে ওখানে আনা হলো, যে ওখানকার বলে বাঘ। তাকে যখন দিল না, তার মানে খবর ছিল কোনো একটা 19-20 হওয়ায়। সেই অর্জুন সিংকে কি করে টেনে নিলেন ব্যারাকপুরে? অর্জুন সিংই যখন হারছে, অর্জুন সিং যখন নিজে হেরে গেল, তাহলে আপনি অন্যভাবে কেন ট্রাই করলেন না?
এমন একটা লোককে দিলেন যে মানে এটা তো বেসিক্যালি জনগণকে পরোক্ষভাবে অপমান করা হয় না, যে আমি যখন খুশি যেই দলে যাবো পাবলিক আমাকে মেনে নিবে, মানে আমি ভগবান, এটা তো হতে পারে না। বা পাবলিক এতটাও আস্থা রাখেনি। কেননা বেসিক্যালি অর্জুন সিং তো নিজে তার গ্রাফ পড়ার দিকে ছিল। ওখানকার সাংগঠনিক জায়গা দেখো 6টার মধ্যে একটা মনে হয় তার ছেলে জিতেছিল, বাকি সব তৃণমূলের ছিল। তো কোন অ্যাঙ্গেল থেকে এটা হয়? এটা একটা ভুল হয়ে গেছে। কৃষ্ণনগরের রানীমা তো আর ভুল করেও সম্ভবত নরেন্দ্র মোদীর ফোন ধরবে না, বা এরপরে কোনো লোকসভার ক্যান্ডিডেট আর নরেন্দ্র মোদী ফোন করলে ধরবে না। কেননা দুজনকে ফোন করেছে, দুটাই গেছে। ওদিকে রেখা পাত্র গেছে, ওই রানীমাকে ফোন করেছিল অমৃতা রায়কে, সেও গেছে। মহুয়া মৈত্রর লাস্ট পর্যন্ত সাংগঠনিক দক্ষতাতেই বেরিয়ে গেছে। চাপড়া বা আশেপাশে যে লিডগুলো ছিল মুসলিম কমিউনিটি এরিয়াগুলোতে, সেগুলাকে দারুণভাবে সেদিন ভোটের দিন সে কাজ করিয়েছে, যাতে ভোটটা তারা ঠিকঠাক দিতে পারে, সেটা দেখেছে। তারও কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু নিজস্ব মিশনারিজ দারুণ স্ট্রং, অঙ্ক কষে ভোট করে, সেই জায়গাটা বিজেপি হেরে গেছে। এবার আসি বহরম, এবং বহরমপুরটা মানে আমি প্রথম দিন থেকে আপনাদেরকে বলেছিলাম, অঙ্কের জায়গা থেকে কোনোভাবে অধীর রঞ্জন চৌধুরী জেতে না। 7টা বিধানসভার মধ্যে 2021-এর যদি ফলাফল দেখেন, তাহলে 6টাতে হচ্ছে তৃণমূল জিতেছিল, আর বহরমপুর প্রপার যেটা আছে, বহরমপুর বিধানসভাটা, সেটাতে বিজেপি জিতেছিল। ইভেন 2021-এর যদি আপনারা নির্বাচনী ফলাফল দেখেন, দেখবেন টিএমসি 1 নাম্বার, কিছু ক্ষেত্রে বিজেপি 2 নাম্বারে আছে, কংগ্রেস 3 নাম্বারে চলে গেছে ওই 7টা বিধানসভা। তো অঙ্কের জায়গা থেকে কোনোভাবেই জেতার কথা ছিল না, কিন্তু মানে আমার আশা ছিল যে ওখানকার মানুষ, বহরমপুরের মানুষ তো ক্ষমতার এগেনস্টে গিয়ে বারবার অধীর রঞ্জন চৌধুরীর উপর আস্থা রেখেছে, সেই জায়গাটা থেকে হয়তো শেষবারের মতো বেরিয়ে যেতে পারে। কেননা ইউসুফ পাঠানকে যেভাবে ওখানে রিক্রুট করা হয়েছে, ওটা তৃণমূল কংগ্রেসের 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল হারানো। এবং অধীর রঞ্জন চৌধুরীর অনেক বিচ্যুতি ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব এমনি খ্যাপেনি তার উপরে। ঘুম থেকে উঠে জল খেয়েই তুমি নেমে পড়লে মমতা ব্যানার্জির এগেনস্টে অ্যাটাক করতে, অথচ বিজেপি তোমার মূল শত্রু। তুমি নিজের সিটকে সিকিউর করতে গিয়ে তুমি দিনের শেষে গিয়ে তুমি তো খালি বহরমপুরে ক্যান্ডিডেট নও, গোটা রাজ্যের সভাপতি একটা দলের। তো সেখান থেকে নিজেকে সিকিউর করতে গিয়ে অ্যাঙ্গেলকে ছোট করে আনলো, কন্টিনিউয়াস মমতা ব্যানার্জিকে আক্রমণ করে গেল সারা দিন রাত। উনি যতগুলো আক্রমণ করেছে মমতা ব্যানার্জিকে, তার 50% কখনো বিজেপিকে নিয়ে বলেনি। এই জায়গাগুলো তো মাইনাস হয়েছে। তো হেরে গেছেন, মানে একটু মন খারাপও হয়েছে আমার বেসিক্যালি, কিন্তু মানে অঙ্কের জায়গা থেকে ছিল না। দিলীপ ঘোষও তাই, বর্ধমান দুর্গাপুর আসনটাতে অঙ্কের জায়গা থেকে কোনোভাবেই ছিল না। এস আলুওয়ালিয়াই 2400 ভোটে জিতেছিল, তারপর বাকি সাংগঠনিক জায়গাগুলো তাই ছিল, সেখান থেকেও সেম কেস হয়েছে। যেই মানুষ বিধানসভাতে প্রথমবার দাঁড়িয়ে প্রথমবার জিতেছে, যেই মানুষটি লোকসভাতে প্রথমবার দাঁড়িয়ে প্রথমবার জিতেছে, সেখানে গিয়ে তাকে আটকে যেতে হয়েছে। সপ্তম দফার 9টি আসন নিয়ে কিছু বলার নেই, আমার মনে হয়েছিল 9টায় পাবে, আমি আপনাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু পরবর্তীতে গিয়ে যে কোনো কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি পিছলেও যায়, যেহেতু উল্টো পাশে ক্যান্ডিডেটটার নাম তাপস রায়, তো সেটাও হয়নি। তো মানুষ দিনের শেষে গিয়ে না, যেটা হয়েছে আমার মনে হয়েছে যে সামগ্রিকভাবে যে মোদি ঝড় বা মোদি হাওয়াটা কমে যাওয়া, এটা কমে যাওয়ার মানে ফলস্বরূপ যে সাংগঠনিক দক্ষতা ছিল, সেই জায়গাটা অনেকটা মানে নিচে ছিল বা অনেকটা পেছনে ছিল বিজেপি। এই জায়গাটা একটা সব থেকে বড় সমস্যা, বিশেষ করে এক্সপেরিয়েন্সের অভাব হয়ে গেছে সেই জায়গাটা। কেবলমাত্র মিডিয়া চ্যানেল কিনে প্রচার করলে তো হবে না, বুথে বুথে গিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। তৃণমূলের প্রচার লক্ষ্মীর ভান্ডারকে মনের মধ্যে ঢুকে দেওয়ার জন্য একটা ব্যাগ বাড়ি বাড়ি দিয়েছিল, দিয়ে বলেছিল এটা মমতা ব্যানার্জির তরফ থেকে পয়লা বৈশাখের উপহার। তখনও পর্যন্ত ক্যান্ডিডেট ঘোষণা করতে পারেনি অনেক জায়গায় বিজেপি। আর মানে সব থেকে বড় ক্যালকুলেশনে যেখানে বিজেপি মার খেয়েছে, মানে সরকারি পৃষ্ঠপোষকতায় যে তোলাবাজি, যেটাকে আমরা ইলেকটোরাল বন্ড নামে জানি, ওটা বেসিক্যালি সরকার, মানে আমার হিসেবে তো ওটা সরকারি পৃষ্ঠপোষকতায় তোলাবাজি করেছে নরেন্দ্র মোদী। যাক, সেটাতে 1 নম্বরে যদি বিজেপি থাকে, তাহলে 2 নম্বরে তৃণমূল ছিল কালেকশনের জায়গাতে। তো অটোমেটিক্যালি তারা তো গোটা বিভিন্ন জায়গায় ওই টাকাটাকে ছড়িয়েছে, আর এই খালি রাজ্যের মধ্যেই তৃণমূলের টাকাটাই খরচ করেছে। তাই আপনি সমাজ মাধ্যমে প্রচার বলুন, আপনি বুথে বুথে সংগঠন তো আগাগোড়াই ছিল, তারপর ভিডিও ভ্যান প্রচার বলুন, তপশিলি সংলাপের প্রচার বলুন, এই জায়গাগুলোতে পুরো সমানে সমানে টেক্কা দিয়েছে, এবং আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনেক বিজেপির প্রচারকে ছাপিয়ে গেছে। জঙ্গলমহলে মানুষকে বিশ্বাস করাতে পেরেছে, চা বলয়ের মানুষদেরকে বিশ্বাস করাতে পেরেছে, জলপাইগুড়ির মালবাজারে লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভিত্তিক ফলাফল এবারে লোকসভাতে।
আলিপুরেও তাই হয়েছে। তো ভাবতে হবে বিজেপিকে নতুন করে। সব থেকে বড় ব্যাপার, অভিষেক ব্যানার্জি যেই জায়গাটা আমি প্রথমে বলছিলাম, ওটা বলি শেষ করব আমার ভিডিও আজকে, যে বাঙালির আবেগটাকে উস্কে দিয়ে ওই জায়গাটা বিজেপিকে বিরাট বড় একটা আঘাত এনেছে। আমি আমার কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বিজেপি এখনো বাঙালি হতে পারেনি, বা বাঙালির যে রাজকেশ বা যে পালস সেটা এখনো ধরতে পারেনি। উল্টে যারা বাঙালি নেতা বিজেপি গিয়েছিল তারাও উত্তরপ্রদেশকে নকল করতে গিয়ে নিজের বাঙালিয়ানাকে হারিয়ে ফেলেছে। এই জায়গাটা সব থেকে বড় মার খেয়েছে। আগে বাঙালি হতে হবে। নরেন্দ্র মোদীকে দেখছি এখন জয় শ্রীরাম না বলে জয় জগন্নাথ বলছে, যেহেতু উড়িষ্যাতে ভালো ফল হয়েছে। তো ভগবানকেও কি বলবো, স্বার্থ অনুযায়ী ব্যবহার। যখন দরকার পড়েছে রাম ছিল, এখন ফৈজাবাদে জিতে গেছে, রামকে আর দরকার নেই। ফৈজাবাদ অযোধ্যার ওখানেই হেরে গেল, আর রাম তো তাহলে আর কোনো কাজ করেনি। এখন জগন্নাথ ভালো, জগন্নাথ আমার কাজ করেছে। তো বাংলাতে এই কালচারটা চলে না, বাংলাতে এই ঐতিহ্য নেই। আপনি যে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করেছেন, তার ঐতিহ্যটা আগে জানুন। আপনি রবীন্দ্রনাথের মতো একটা সময় দাড়ি বানিয়েছিলেন, রবীন্দ্রনাথকে আগে জানুন, বুঝুন, চিনুন। আপনি কাজী নজরুল ইসলামকে আগে বোঝার চেষ্টা করুন, তারপর তো বাঙালি হতে হবে। বাঙালি সবসময় হিন্দু মুসলিম খায় না, দু একটা জায়গাতে খায়, তাও যেখানে শিক্ষার হার কম আছে সেসব জায়গাতে। এই জায়গাগুলো দেখতে হবে, নতুন করে ভাবতে হবে। দুর্নীতির ইস্যুকে কেন কাজ করলো না? এত বড় একটা এসএসসি স্ক্যাম, এতগুলো মানুষের ভবিষ্যৎ ঝুলে আছে, কি হবে কেউ জানে না, কবে কে আত্মহত্যা করে বসবে কিছু বলা যাচ্ছে না, অথচ মানুষ খেলো না। এটা হয় নাকি? হিন্দু মুসলিম করতে গিয়ে এমন জায়গায় হয়েছে যে, আর তার সাথে এই যে সরকারি এজেন্সি গুলো, সিবিআই, ইডি, তারপর আপনি আইটি বলুন, যা বলুন, যেভাবে ব্যবহার করা হয়েছে আর যেভাবে ধরপাকড় হচ্ছিল, লাস্টে গিয়ে মানে এটাও ব্যাকফায়ার হয়েছে। মানুষ এটাও ভাবা শুরু করেছে, ধুর এটা ক্ষমতা এরা আছে তাই এরা ব্যবহার করছে, এরা সবাই মনে হয় চোর না। যেই জায়গাটা সব থেকে বেশি মানে কাজ হতো, যেটা লক্ষ্মীর ভান্ডারকে পরাস্ত করার মতো না হলেও অন্তত ঠেকিয়ে দেওয়ার মতো জায়গা ছিল, সেটাও আপনারা ঠিকঠাক ইউজ করতে পারেন। নতুন ভাবে বসতে হবে, ভাবতে হবে। এবার শুভেন্দু অধিকারীকে কি করবে এটাও বড় প্রশ্ন, কারণ এখনো পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে, দিলীপ ঘোষই এখনো পর্যন্ত সব থেকে সফল সভাপতি থাকলো, সুকান্ত মজুমদার তো নামকা বাস্তা। এবার শুভেন্দু অধিকারীর পিছনে এত ইনভেস্ট করেছে, এবার সেখান থেকে কি হয়? কারণ 2019-এর লোকসভার পর 2021-এ আশা জাগিয়েছিল, তার জন্য 77 আসে। এবার 2024-এ যে রেজাল্ট হয়েছে, তারপর গিয়ে 2026-এ কি আর কোনো আশা থাকে? তবে এখান থেকে তৃণমূলেরও শিক্ষা নেওয়া আছে। মানে এটা আমি খুব কনফিডেন্টলি জানি, অভিষেক ব্যানার্জি তো কেবলমাত্র 2024-এ না, 2026 পর্যন্ত আইপ্যাকের সাথে সম্ভবত চুক্তি রয়েছে, এবং ততদিন পর্যন্ত এক্সটেনশন থাকবে চুক্তি, আরো পারলে বাড়তে পারে। সেখান থেকে প্ল্যানিং অলরেডি 2026 পর্যন্ত অর্ধেক করা রয়েছে, আরো করবে। এটা খুব স্পষ্ট হবে, যেই নেতারা এখন উঠতে যাবে বা একটু কনফিডেন্ট হয়ে বা ওভার কনফিডেন্স হয়ে একটু লাফালাফি করা শুরু করবে, আবার তাদের মানে চর্বি গলিয়ে দেবে অভিষেক ব্যানার্জি, এটা শিওর। সে যেভাবে আগাচ্ছে বা যে পরিকাঠামোর দিক থেকে এগোচ্ছে, তো সে জায়গা থেকে বিজেপিকেও বসতে হবে, দরকার পড়লে আরো পরামর্শ নিতে হবে, ভাবতে হবে। সব থেকে বড় ব্যাপার, একটা দল তার গোটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের, এই বিজেপি নামক দল, যে বলে সে এশিয়ার সব থেকে বড় পার্টি, ভারতবর্ষের সব থেকে বড় পার্টি, তার 1/4 দল বদলু নেতা ক্যান্ডিডেট হয়েছে। ভাবতে পারেন ক্ষমতায় আসার জন্য কোন লেভেলে নেমেছিল। আর সব থেকে বড় প্রবলেম, এই নামতে গিয়ে মানুষকে কিছু কিছু জায়গায় গর্ধব ভেবেছে, অথচ মানে গণতন্ত্রের মঞ্চে গণতন্ত্র যদি মন্দির হয়, তাহলে গণদেবতার নাম তো জনগণ, সেই জায়গাটা ভুলে গেছিল। নরেন্দ্র মোদীর নিজস্ব মারাত্মক অহংকার ছিল, ভাবতেই পারিনি এই জায়গায় আসবে, এখন হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, যেই পরিকল্পনা মাফিক তৃণমূল এগিয়েছে, সেই পরিকল্পনায় মার খেয়েছে বিজেপি, পিছিয়ে গেছে। আর এবার আসি আমার প্রেডিকশনে, ফালতু ভিডিওকে আর বড় না করে বলছি যে আমি একটা প্রেডিকশন করেছিলাম। বিশ্বাস করুন আমি তার আগে কোনো প্রেডিকশন দেখিনি, কারণ আমার কাছে কানে খবর আসছিল, কিন্তু আমি প্ল্যানই করে নিয়েছিলাম যে যেদিন ভোট শেষ হবে সেদিনই সব প্রেডিকশন শুরু হয়ে যাবে, এক্সিট পোল শুরু হয়ে যাবে। তো আমি ইচ্ছা করে দেখিনি, কারণ তাহলে আমি হয়তো কিছু ক্ষেত্রে গিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারতাম না। তো তারপর আমি যখন আমার প্রেডিকশনটা দিই, তার পরবর্তীতে গিয়ে আমি সবগুলো দেখি বা আমার মতো করে দেখি। তার আগে পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপ ঠিকঠাক খুলিনি। আর যেদিন দিয়েছিলাম তারপর সেদিন রাত্রিবেলা এমন একটি চ্যানেল খুলেছি যেখানে গিয়ে
দেখা যাচ্ছে বিজেপিকে দেখিয়ে দিয়েছিল প্রায় 25 থেকে 26টা এবং পিকের ছবিকে সামনে ব্যবহার করে, আবার তার সাথে বলছে যে আমি চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেকটা কমেন্ট নিয়ে পরের দিন ভিডিও বানাবো। তো এতটা আত্মবিশ্বাসের সাথে যখন বলছে তখন নিজেরই ভয় লাগে, কারণ আমি বলেছিলাম 22 থেকে 24টা টিএমসি জিতবে। তার আগে প্রথম দফা, দ্বিতীয় দফা, সপ্তম দফায় যখন যেটা সময় পেয়েছি আমি আপনাদেরকে বলেছিলাম, একটা একটা করে ভিডিও করেছিলাম। কিছু আসন নিয়ে আমি ভিডিও করেছিলাম, তমলুক নিয়ে আমি বলার পর আমাকে মানে যা গালমন্দ খেতে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবে বলার পর। যদিও আপনাদের আশীর্বাদে প্রচুর মানুষ দেখেওছেন, প্রচুর মানুষ প্রশংসাও করেছেন, তারপর যা গালমন্দ খেতে হয়েছে এবং পরবর্তীতে যখন আমি আমার প্রেডিকশন দিই, আমার মতামত জানাই, তখন আমি সেদিনও স্টিক করেছিলাম আমি, এবং এই কথাটা মেনশন করে বলেছিলাম যে তমলুক কিন্তু আর কাথি অধিকারী পরিবার তাদের গড় রক্ষা করতে পারবে এবং জিতবে। তো যাই হোক, আবার কিছু জায়গায় ভুলও হয়েছে। খগেন মুর্মু আমি ভেবেছিলাম হেরে যাবে, আর মোহাম্মদ সেলিম প্রথম দিকে এগিয়ে ছিল, আমি বলেছিলাম আমি এই জায়গাগুলো হেরে গেছে। আবার কিছু জায়গায় খুব ভালো লেগেছে, আমি বলেছিলাম নিশীথ প্রামাণিকের পা পিছড়ে গেলেও যেতে পারে, সেটা মিলেছে। আমি বলেছিলাম বালুরঘাটে খুব টাফ ফাইট হবে, ওখানেও সুকান্ত মজুমদারের পা পিছলে গেলেও যেতে পারে। আমি বলেছিলাম বহরমপুরে অঙ্ক কোনোভাবে অধীরকে চায় না, তারপরেও যদি যেহেতু একটা সময় থেকে চলে এসছে সেখান থেকে দিলেও দিতে পারে। শিরূপ মিত্র দারুণ এগিয়েছিল প্রথম দিকে, তো আমি ভেবেছিলাম সেও জিতে যাবে, তো পরের দিকে পিছিয়ে যায়। আরামবাগে মানে খুব কম ভোটে জিতেছে মিতালি বাগ, আমি ভাবতে পারিনি সেখানে সে জিতবে। তো যাই হোক, আরামবাগেও ভালো ফাইট করেছে। সৌমিত্র খা আমি বলেছিলাম জিতবে, আমি বলেছিলাম ব্যারাকপুরে অর্জুন সিং হারতে চলেছে। আমি বলেছিলাম রাজু বিস্তার ভোট অফ মার্জিন অনেক কমে যাবে, আমি বলেছিলাম জয়ন্ত রায়েরও পা পিছড়ে গেলে যেতে পারে, কিন্তু ভোট অফ মার্জিন অনেক কমে যাবে। আমি সপ্তম দফায় বলেছিলাম যে 9টি যে আসন রয়েছে তার মধ্যে একটিতে পা পিছলে গেলেও যেতে পারে, বাকি 9টি আসনই তৃণমূল জিতবে। তাই হয়েওছে। ওইটা বাঁকুড়া পুরুলিয়া যে মানে জঙ্গলমহলটা এরকম খেলে দেবে টিএমসি, এটা ভাবার বাইরে। তো যাই হোক, আপনাদের যদি এরকম করে ভালো লেগে থাকে ভিডিওগুলো, যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে কমেন্ট করেছেন, সেভাবে অবশ্যই করবেন, পাশে থাকবেন। নমস্কার।